হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভেক্টর সিরিজের 2 নাম্বার লেকচারটা শুরু করতে যাচ্ছি। তো গত লেকচারে আমরা দুইটা টপিক পড়ছিলাম। ওই টপিকগুলোতে আমরা প্রথমত সাধারণ বীজগণিত নিয়ে কথা বলছিলাম, এরপরে ভেক্টরের ডেফিনেশন, এক্সাম্পল, প্রপার্টিজ, ভেক্টর কিভাবে প্রকাশ করা হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে নিছি। তো আজকে আমরা শুরু করবো হলো টপিক নাম্বার 3 নাম্বার টপিক। আজকে আমাদের 3 নাম্বার টপিকে আমরা কতিপয় ভেক্টর নিয়ে একটু কথা বলবো। আমরা যেটা করার চেষ্টা করব, এখানে তো আমরা মোটামুটি 16-17 রকমের ভেক্টর নিয়ে আলোচনা করব। আমরা একই টাইপের যে ভেক্টরগুলো তাদেরকে আমরা পাশাপাশি আলোচনা করব। আই মিন যে ভেক্টরের প্রপার্টিজ গুলো অলমোস্ট সিমিলার, সামান্য পার্থক্য একটার থেকে আরেকটার, সেগুলো আমরা পাশাপাশি আলোচনা করব যেন আমাদের মনে রাখতে সুবিধা হয়। ওকে, তো কতিপয় ভেক্টরে আমরা 1 নাম্বার যে ভেক্টরটা নিয়ে কথা বলবো সেটা হলো একক ভেক্টর। একক ভেক্টরের ইংরেজি ইউনিট ভেক্টর। আমি যেমনটা বলেছিলাম, এই ইংরেজি টার্মগুলো তোমরা একটু মনে রাখবা, এগুলো কোথাও না কোথাও গিয়ে তোমাদের হেল্প করবে। একক ভেক্টর, ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরটা কি যদি সংজ্ঞা থেকে বলি, তাহলে যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। আর একক ভেক্টর কিভাবে পাওয়া যায় আমরা একটু লিখে নেই, কিভাবে পাওয়া যায়, তারপরে আমরা সেটা একটু দেখব। কোন ভেক্টরকে যদি আমরা তার মান দিয়ে ভাগ করি, তাহলে ওই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়। ওই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়। আচ্ছা, ফাইন। আমরা এবার এটাকে একটু ডিটেলস আলোচনা করি। ধরো তোমাকে আমি একটা ভেক্টর দিছি, যে ভেক্টরটা নির্দেশ করে 3 নিউটন মানের একটা বল। এই যে দেখো, খেয়াল করে দেখো, আমি যখন বলছি 3 নিউটন, তখন এটা কিন্তু একটা বল বোঝাচ্ছে। আর বল কি? একটা ভেক্টর রাশি। এন্ড যখন একটা ভেক্টর রাশিকে আমরা ডেনোট করব, তখন তার মানও বলে দিতে হবে, দিকও বলে দিতে হবে। সো এইখানে এই 3 নিউটন, এটা দ্বারা বোঝাচ্ছে এই ভেক্টরটার মান হলো 3, বা এই বল ভেক্টরটার মান হলো 3। আর ডিরেকশন কোন দিকে? আমরা যদি দিকের কথা চিন্তা করি, তাহলে এই ডিরেকশনটা কোন দিকে? পূর্ব দিকে। আচ্ছা, দিকের কথা তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, যে ফিজিক্সে যখন আমরা খাতায় দিক লিখবো, রাইট সাইডটা বোঝায় ইস্ট বা পূর্ব, লেফট সাইড ওয়েস্ট, উপরে নর্থ, নিচে সাউথ। তাহলে এই 3 নিউটন বল দ্বারা কি বোঝানো হচ্ছে? 3 মানের একটা বল। এখানে নিউটন মানে বোঝাচ্ছে বল, তার মান হলো 3 এবং তার দিক হলো পূর্ব দিকে। তো আমরা এবার একটা কাজ করব, এই বলটাকে সমান 3 ভাগে ভাগ করব। তাহলে প্রত্যেকটা ভাগ দ্বারা কতটুকু বোঝাবে? প্রত্যেকটা ভাগ দ্বারা কিন্তু বোঝাবে 1 নিউটন বল। তাহলে খেয়াল করো, আমার ছিল কত? 3 নিউটন বল, তাকে আমি কয়টা সমান ভাগে ভাগ করছি? 3টা সমান ভাগে ভাগ করছি। তাহলে ব্যাপারটা এরকম না? ছিল 3 নিউটন মানের বল, তাকে 3টা সমান ভাগে ভাগ করা মানে 3 দ্বারা ভাগ করা। তখন প্রত্যেকটা ভাগের মান কত বেড়েছে? 1 নিউটন। সেই 3 নিউটন, এটা আমার বলটা ছিল বা ওই ভেক্টরটা ছিল। আর শুধু 3, এটা বোঝাচ্ছে এই বল ভেক্টরটার মান। সো ওই 3 নিউটন বল ভেক্টরটাকে যখন তার মান শুধু 3 দ্বারা ভাগ করছি, তখন পাইছি কিন্তু 1 নিউটন। আর 1 নিউটন, এটার মান যেহেতু 1, তাহলে 1 নিউটন বোঝাচ্ছে একটা একক ভেক্টর বা একটা একক বল ভেক্টর। ফাইন। তো এটাকে আমরা যদি একটা জেনারেল ফরম্যাটে লিখি, তাহলে কিভাবে লেখা যায়? যে আমরা ধরে নিলাম এই যে 3 নিউটন মানের বল ভেক্টরটা, এটাকে এ ভেক্টর দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর শুধু 3, এটাই বল ভেক্টরের মান যেহেতু, তাহলে একে শুধু এ দিয়ে লেখা হবে। কারণ আমরা ভেক্টরের রিপ্রেজেন্টেশনে দেখছি, একটা লেটারের উপরে তীর চিহ্ন থাকলে সেটা বোঝায় হলো ভেক্টর, মানে ওর মধ্যে মানও আছে, দিকও আছে। আর যখন শুধু লেটারটা লেখা হবে, তখন সেটা বোঝাবে ওই ভেক্টরের মান। সো 3 নিউটন, এটা যেহেতু বল ভেক্টর ছিল, এটাকে প্রকাশ করলাম হলো এ ভেক্টর দ্বারা।
আর শুধু 3 এটা বল ভেক্টরের মান, এজন্য এটাকে লিখলাম শুধু এ দ্বারা। তাহলে খেয়াল করে দেখো তো, এই এ ভেক্টরকে যখন শুধু এ বা তার মান দ্বারা ভাগ করতেছি তখন একটা একক ভেক্টর 1 নিউটন পাচ্ছি না, এবং এই একক ভেক্টরকে আমরা লিখব একটা লেটারের উপরে ক্যাপ চিহ্ন দিয়ে। তাহলে এই ছিল আমাদের এই কথাটার একদম ফুল ডিটেলস, যে কোনো ভেক্টরকে যখন আমরা তারই মান দিয়ে ভাগ করতেছি তখন আমরা ওই ভেক্টরেরই একক ভেক্টরটা পাচ্ছি। সো এবার এখান থেকে কিন্তু একক ভেক্টরের আর একটা কথা বলা যায়। দেখো আমরা যখন একক ভেক্টরটা লিখছি তখন আমরা লেটারের উপরে কি চিহ্ন দিছি? ক্যাপ বা টুপি চিহ্ন দিছি। তাহলে এটা আমরা একটু বলে দিই যে টুপি চিহ্ন দ্বারা একক ভেক্টরকে বোঝানো হয়। ওকে ফাইন। আরেকটা কথা, যে কথাটা না বললেই নয়, আমরা একটু ঐকিক নিয়ম করি তো। এই যে আমরা একক ভেক্টর বের করার যে ফরম্যাটটা পাইছি, এখান থেকে আমরা একটু ঐকিক নিয়ম করব। ঐকিক নিয়মে এমন করে লিখতে পারি কিনা যে এ ভেক্টর ইকুয়াল এ এর মান ইনটু একক ভেক্টর, লেখা যায় কিনা? আই হোপ লেখা যায়। তো যখন আমরা এই যে শুধু এ লিখতেছি, এইটা দ্বারা কি বোঝাচ্ছে? মান। আর যখন মান বলে দিছি এর মধ্যে নিশ্চয়ই দিক নাই, দ্যাট মিন্স এটা একটা স্কেলার ফর্ম। এবার আসো, এর উপরে যখন ক্যাপ দিছি এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে? একটা একক ভেক্টর। আর এই যে এ ভেক্টর, এইটা দ্বারা বোঝানো হচ্ছে মান ও দিক, কারণ যেহেতু ভেক্টর চিহ্ন আছে তাহলে এখানে মানও বোঝায় দিকও বোঝায়, এন্ড এটা হলো একটা ভেক্টর ফর্ম। তাহলে এইবার অ্যাটেনশন দাও, এটা একটা স্কেলার ছিল, মানে শুধু তার মান ছিল, বাট এইটা কি একটা ভেক্টর, তখন এর মান আছে, দিকও আছে। তো এই যে মানটা, এই মানটায় যে যখন দিক চলে আসছে, এটা কি এমনি এমনি আসছে? নিশ্চয়ই এমনি এমনি আসে নাই। কিভাবে আসছে? এই মানটাকে বা এই স্কেলারটাকে যখন আমরা একক ভেক্টর দিয়ে গুণ করছি তখনই কিন্তু আমার মান ও দিক চলে আসছে এবং সেটা একটা ভেক্টর ফরম্যাটে চলে গেছে। তাহলে এখান থেকে কি আমরা দুইটা কথা বলতে পারি না, যে কোনো স্কেলারকে বা কোনো মানকে যখন একক ভেক্টর দিয়ে গুণ করা হয় তখন ভেক্টর পাওয়া যায়। আরেকটা কথা বলতে পারি, যখন মান ছিল তখন কিন্তু তার দিক ছিল না, যখন ভেক্টর হয়ে গেছে তখন কিন্তু তার মানের সাথে দিকও ছিল। এই দিকটা কে দিল? এই দিকটা নিশ্চয়ই দিছে একক ভেক্টর। তাহলে এখান থেকে আমরা একক ভেক্টর সম্পর্কে আরো দুটা কথা বলতে পারি। নাম্বার 4, কোন স্কেলারকে একক ভেক্টর দ্বারা গুণ করলে ভেক্টর পাওয়া যায়। যেমনটা বলতেছিলাম, স্কেলার থাকা অবস্থায় তার কোনো দিক ছিল না, ভেক্টর থাকা অবস্থায় তার মানের সাথে দিকও চলে আসছে। তাহলে এই দিকটা কে দিল? এই দিকটা দিলে একক ভেক্টর। সো নাম্বার 5, একক ভেক্টরের কাজ হলো একক ভেক্টরের কাজ দিক নির্দেশ করা। একক ভেক্টরের কাজ দিক নির্দেশ করা। এখন আসো, আমরা ভেক্টরের প্রপার্টিজে একটা কথা বলছিলাম যে ভেক্টর বলতে এর মধ্যে মানও আছে, দিকও আছে। এটা কিভাবে বোঝায়? এটা কিন্তু মানের সাথে দিকটা গুণ আকারে থাকে বোঝায়। তো দেখো তো, এই যে স্কেলার যখন এর মান ছিল তার সাথে একক ভেক্টর যে দিক দিচ্ছে সেটা কি গুণ আকারে আছে না? তাহলে আমরা ওই কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে গেলাম যে মানের সাথে যখন দিক গুণ আকারে থাকবে তখনই সেটাকে আমরা বলবো ভেক্টর। তো এই ছিল আমাদের একক ভেক্টর নিয়ে কথাবার্তা। 2 নম্বরে আমরা আয়ত একক ভেক্টর নিয়ে কথা বলবো। এর ইংরেজি হলো রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে কারো কোনো ধারণা আছে? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে? আচ্ছা, ধারণা না থাকলেও সমস্যা নেই। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলতে বোঝায় আমাদের কাছে 3টা অক্ষ থাকবে, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, আর একটা জেড অক্ষ।
এটা এক্স ওয়াই জেড। আচ্ছা, আমি যদি ব্যাপারটা ক্লিয়ার করে দিই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে অক্ষ থাকবে তিনটা, কিন্তু এই অক্ষ তিনটা একে অপরের সাথে লম্বভাবে থাকবে। এই যে ব্যাপারটা এরকম, তিনটা মার্কার খেয়াল করো, এই হলো তিনটা মার্কার। তো আমরা যখন চিন্তা করব, আচ্ছা এইভাবে চিন্তা করলে বেটার। হ্যাঁ, এইটা হলো আমাদের জন্য এক্স অ্যাক্সিস, যেটা আমাদের এটা বোঝাচ্ছে। এটা আমাদের জন্য ওয়াই অ্যাক্সিস, যেটা বোঝাচ্ছে উপরেরটা। আর এটা হলো আমাদের জন্য জেড অ্যাক্সিস। এখন কথা হলো যে জেড অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের সাথে লম্বভাবে থাকে, যেটা আমার বোর্ডে আর্ট করানো সম্ভব না। বোর্ডে কি এখন আমি লম্বভাবে কোনো কিছু আর্ট করতে পারবো? অবশ্যই পসিবল না। এই জন্য আমাদের বোর্ডে আঁকানোর সময় এক্স অ্যাক্সিস বরাবরই দেখানো হয়, ওয়াই অ্যাক্সিসটা ওয়াই বরাবরই দেখানো হয়, আর জেড যেটা যেটা তলের সাথে লম্বভাবে আছে সেখানে একটু বাঁকাভাবে দেখানো হয়। এই হলো আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে অ্যাক্সিস থাকবে তিনটা এবং এই তিনটাই একে অপরের উপরে লম্ব। আমি যদি এইভাবে দেখি তাহলে ওয়াই অ্যাক্সিসটা এক্স এবং জেড এর সাথে লম্ব। আমি যদি এইভাবে দেখি তাহলে এক্স অ্যাক্সিসটা ওয়াই এবং জেড এর সাথে লম্ব। আবার আমি যদি এইভাবে দেখি তাহলে জেড অ্যাক্সিসটা এক্স এবং ওয়াই এর সাথে লম্ব। তো এই হলো আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখানে কি কাজে লাগে? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো এক্স অ্যাক্সিস বরাবর কোনো একটা মান আমি তোমাকে বলে দিলাম 5। এখন ফিজিক্সের ভাষায় এই মানটা যে এক্স অ্যাক্সিস বরাবর বা এই মানের দিকটা যে এক্স অ্যাক্সিস বরাবর, সেটা বোঝানোর জন্য এখানে একটা একক ভেক্টর গুণ করা হয়, যেটা হলো আই ক্যাপ। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো একটা মান আছে ধরো 3, এবং এই মানটা যে ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা ফিজিক্সে বোঝানোর জন্য একটা একক ভেক্টর গুণ করা হয়, যেটা জে ক্যাপ। সেম ভাবে জেড অ্যাক্সিস বরাবর কোনো একটা মানকে বোঝানোর জন্য তার সাথে গুণন করতে হয় কে ক্যাপ। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এক্স অ্যাক্সিস বোঝানোর জন্য আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বোঝানোর জন্য জে ক্যাপ, জেড অ্যাক্সিস বোঝানোর জন্য কে ক্যাপ গুণ করা হয়। তো এই যে তিনটা অক্ষ বোঝানোর জন্য যে তিনটা একক ভেক্টর, এদেরকেই বলা হয় আয়ত একক ভেক্টর। তাহলে আমরা একটু কথাগুলো লিখি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর ক্রিয়া করে, এরা কারা? এরা হলো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এই তিনটাই হলো আমার জন্য আয়ত একক ভেক্টর। এবার আসো এখান থেকে একটু কিছু এক্সাম্পল বলা উচিত। যেমন আমি ধরো তোমাকে বললাম ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর 5 মানের একটি ভেক্টর, কি বলা হলো? এক্সাম্পলে ধরো আমি তোমাকে এইভাবে জিজ্ঞেস করছি, ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর 5 মানের ভেক্টর। তাহলে তোকে বোঝানো হবে কিভাবে? সিম্পল। সেটা যেহেতু 5 মানের ভেক্টর, তাহলে লিখতে হবে 5, আর এটা কোন অ্যাক্সিস বরাবর? ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ। কিন্তু এখানে ছোট্ট একটু কথা আছে, এই ওয়াই অ্যাক্সিসের এটা পজিটিভ দিকের কথা বলে দিচ্ছে নাকি নেগেটিভ দিকের কথা বলে দিচ্ছে? নেগেটিভ দিক। এই জন্য 5 এর সাথে জে ক্যাপ দিব ওয়াই অ্যাক্সিস বরাবর, তার সামনে একটা মাইনাস দিয়ে বোঝাবো, এইটা বোঝানো হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। সো অ্যাজ ইউজুয়ালি তোমাকে আমি যদি বলি 10 মানের একটি ভেক্টর ধনাত্মক জেড অক্ষ বরাবর কাজ করতেছে, তাহলে তুমি বলবা 10k। আমি যদি বলি 3 মানের একটা ভেক্টর ঋণাত্মক এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, তাহলে তুমি বলবা -3 আই ক্যাপ। সো এই হলো আমাদের একক ভেক্টর, এন্ড একক ভেক্টর নিয়ে আমরা এইভাবেই বেসিক্যালি প্রকাশ করে থাকি যে কোনটা কোন অ্যাক্সিস প্রকাশ করে। ব্যাস, একক ভেক্টর নিয়ে কথা শেষ। এরপরে আমরা যাব হলো অবস্থান ভেক্টরে, আমাদের নাম্বার 3 অবস্থান ভেক্টর। খুবই ইম্পর্টেন্ট। অবস্থান ভেক্টরের ইংরেজি পজিশন ভেক্টর। আমরা কতিপয় ভেক্টর যেটা পড়বো তার মধ্যে যদি মোস্ট ইম্পর্টেন্ট কোনো ভেক্টরের কথা বলি তাহলে সেটা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, কারণ এটা দিয়ে আমরা
ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেমও সলভ করব, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আচ্ছা, অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টরের ডেফিনিশনটা আগে লিখি। নাম্বার 1, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর নির্দেশ করে, ওকে, সেটাকেই বলি আমরা অবস্থান ভেক্টর। সো অবস্থান ভেক্টরে এটাই হলো আমাদের মেইন কনসেপ্ট, যে আমরা এখানে কোনো একটা বিন্দুর অবস্থান নির্দেশ করব, বাট কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে। আর মূল বিন্দু কাকে বলে? অ্যাক্সিস গুলা যেখানে ছেদ করে সেটাকেই বলা হয় মূল বিন্দু। তো এটা যদি আমরা প্রথমে দ্বিমাত্রিক ক্ষেত্রে দেখাই, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ওকে। কোনো একটা বিন্দু এখানে আছে, যে বিন্দুটাকে আমি বুঝাচ্ছি পি দ্বারা, এন্ড এই বিন্দুটা যেহেতু দুই অ্যাক্সিসের মাঝখানে আছে, তাহলে স্থানাঙ্কে দুটো জিনিস থাকবে, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। এখন এই পি বিন্দুটাকে আমি যখন মূল বিন্দু থেকে নির্দেশ করাবো, বা এই পি বিন্দুটার অবস্থান আমি যখন মূল বিন্দু 0 থেকে নির্দেশ করব, তখনই এই ওপি ভেক্টরটাকেই আমরা বলবো অবস্থান ভেক্টর। এন্ড অবস্থান ভেক্টর এখানে প্রকাশ করার জন্য আমরা এক্স এর সাথে নেব আই ক্যাপ, ওয়াই এর সাথে নেব জে ক্যাপ, যেটা আমরা আয়ত একক ভেক্টরে ক্লিয়ার হয়ে আসছি। যেখানে এক্স বা ভুজ যেটা, এটা বোঝায় এক্স অ্যাক্সিস বরাবর একটা মান, আর এক্স অ্যাক্সিস বরাবর বোঝানোর জন্য এক্স এর সাথে নিতে হবে আই ক্যাপ, আর ওয়াই যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর মান, এই জন্য সে তা বোঝানোর জন্য তার সাথে নিতে হবে জে ক্যাপ। আচ্ছা, আর একটা জিনিস একটু বলি, যে এই অবস্থান ভেক্টর যে ওপি ভেক্টর, এটাকে আমরা আর দিয়েও প্রকাশ করে থাকি। তাহলে এইখানে বলা যায় এরকম, আর ভেক্টর ইকুয়াল ওপি ভেক্টর ইকুয়াল এক্স আই প্লাস ওয়াই জে ক্যাপ। এখন আসো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সেম কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। তিনটা অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। সো এইখানে যদি আমরা কোনো বিন্দু পি নেই, তাহলে এর স্থানাঙ্কে তিনটা জিনিস থাকবে, এক্স, ওয়াই, জেড। এখন আমরা মূল বিন্দু ও থেকে পি এর অবস্থান যদি নির্দেশ করি, তাহলে এই ওপি ভেক্টরটাই হইল আমার অবস্থান ভেক্টর। সো আগেরটার মতোই অবস্থান ভেক্টরকে যেহেতু আর দিয়ে প্রকাশ করা হয়, সো আর ভেক্টর ইকুয়াল টু ওপি ভেক্টর। এন্ড এটাকে যদি আমরা প্রকাশ করি, তাহলে এক্স এর সাথে দিতে হবে আই ক্যাপ, ওয়াই এর সাথে দিতে হবে জে ক্যাপ, জেড এর সাথে দিতে হবে কে ক্যাপ। আশা করি তোমরা বুঝতে পারছো যে অবস্থান ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়। যদি দ্বিমাত্রিকে হয়, তাহলে যে দুটো অ্যাক্সিস নিয়ে কথা বলবো সেই দুটো অ্যাক্সিসের একক ভেক্টর গুণ হবে। এখানে যেহেতু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিয়ে কথা বলছি, এই জন্য এক্স এর সাথে আই, ওয়াই এর সাথে জে। আমি যদি এক্স আর জেড অ্যাক্সিস নিয়ে কথা বললাম, তাহলে এক্স এর সাথে হয়তো আই, জেড এর সাথে হয়তো কে। আমি যদি ওয়াই আর জেড অ্যাক্সিস নিয়ে কথা বলতাম, তাহলে ওয়াই এর সাথে হয়তো জে, জেড এর সাথে হয়তো কে। এন্ড ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন, তখন তিনটা অক্ষই থাকবে, এক্স এর সাথে আই ক্যাপ, ওয়াই এর সাথে জে ক্যাপ, জেড এর সাথে কে ক্যাপ। সো এটাকে আমরা একটু বক্স করে ফেলি। এখন আসো, যেখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসছে না, যে ভাইয়া অবস্থান ভেক্টরকে কেন আমরা শুধুমাত্র আর দিয়ে প্রকাশ করতেছি, অন্য কিছু দিয়ে কেন প্রকাশ করলেন না? এটার পিছনে কারণ হলো অবস্থান ভেক্টরের আরেকটা নাম ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টরের অপর নাম ব্যাসার্ধ ভেক্টর, আর ব্যাসার্ধের ইংরেজি কি? রেডিয়াস। এই জন্য এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। ওকে, সো এই হলো আমাদের অবস্থান ভেক্টরের কাহিনী। এন্ড অবস্থান ভেক্টর রিলেটেড আর একটা জিনিস আছে, সেটা হলো সরণ ভেক্টর। সেটাও আমরা একটু পাশাপাশি দেখে ফেলি। অবস্থান ভেক্টরটা থাকলো, এটা আমি মুছে এলাম না। তো এখান থেকে আমরা সরণ ভেক্টরের কনসেপ্টটা একটু নিয়ে আসবো। 4 নাম্বার, সরণ ভেক্টর, এর ইংরেজি ডিসপ্লেসমেন্ট ভেক্টর। সিম্পলি যদি বলি, তাহলে এভাবে বলতে হয়,
অবস্থান ভেক্টরের পরিবর্তনকেই বলা হয় সরণ ভেক্টর। অবস্থান ভেক্টরের পরিবর্তনই হলো সরণ ভেক্টর। ওকে, এবার একটু চিত্র দেখবো আমরা। এখানে শুধু আমরা 3D চিত্রটা দেখব, 2Dটা দেখব না। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আমি ধরে নিলাম কোনো একটা বিন্দু প্রথমে ছিল এ পজিশনে, তখন তার স্থানাঙ্ক ছিল 1 2 3। এখানে তো এক্স ওয়াই জেড দিয়ে দেখাইছে, এক্স ওয়াই জেড দিয়ে বোঝা গেছে, এগুলো হলো কমন ফরম্যাট। এবার আমি একটু মান দিয়ে দেখাচ্ছি, তাহলে আমাদের একসাথে দুইটা কাজ হয়ে যাবে। তো আমরা ধরে নিলাম কোনো একটা বিন্দু প্রথমে ছিল এ পজিশনে, তখন তার স্থানাঙ্ক 1 2 3। এবার বলো এ পজিশনে থাকা অবস্থায় আমি তখন তার যদি অবস্থান ভেক্টরটা মেজার করি, তাহলে এই ও এ ভেক্টরটাই হবে তার অবস্থান ভেক্টর। আর এ যেহেতু তার আদি অবস্থান, এই জন্য এই অবস্থান ভেক্টরটাকে নাম দিলাম আর ইনিশিয়াল। আর আই মানে হলো আর ইনিশিয়াল। এরপরে আমি ধরলাম ওই বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে আসছে। কোথা থেকে কোথায় আসছে? এ থেকে বিতে, যে ডিরেকশন খেয়াল করো, এ থেকে বিতে চলে আসছে। আর যখন বিতে চলে আসছে তখন তার স্থানাঙ্ক হয়ে গেছে ধরলাম 2 4 5। এখন আমি যদি মূল বিন্দু থেকে এই বি বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্দেশ করি, তাহলে এটা হবে ফাইনাল অবস্থান ভেক্টর আর এফ। এবং এখানে চেঞ্জটা কোন দিক থেকে কোন দিকে হয়েছে? চেঞ্জটা কিন্তু এ থেকে বি এর দিকে হয়েছে। এই যে আদি অবস্থান ভেক্টর ছিল আর ইনিশিয়াল, যেটা ও এ ভেক্টর দ্বারা বোঝানো হচ্ছে। ফাইনাল অবস্থান ছিল ও বি ভেক্টর, যেটা আর এফ দ্বারা বোঝানো হয়েছে। আর এখানে চেঞ্জটা কোন দিক থেকে কোন দিকে হয়েছে? এ থেকে বি এর দিকে। এই যে এ বি ভেক্টর, এইটাকেই বেসিক্যালি বলা হয় সরণ ভেক্টর ডেল্টা। ওকে, আর যে কোনো সরণের মান বা যে কোনো পরিবর্তন বের করার জন্য আমরা নিশ্চয়ই এটা জানি যে ফাইনাল থেকে ইনিশিয়ালটাকে বিয়োগ করা হয়। এখানেও তার ব্যতিক্রম না। আমরা যখন সরণ ভেক্টরটা বের করতে চাবো, তখন ফাইনাল অবস্থান ভেক্টর থেকে ইনিশিয়াল অবস্থান ভেক্টরটাকে আমরা বিয়োগ করে দেব। এইবার আমরা যদি এটাকে একটু এই ত্রিভুজের এবিসি দিয়ে নামকরণ করি, এবি ও দিয়ে নামকরণ করি, তাহলে এই ডেল্টা আর বলতে কি বোঝানো হচ্ছে? এবি ভেক্টর। আর এফ বলতে কি বোঝানো হচ্ছে? ওবি ভেক্টর। আর আই বলতে কি বোঝানো হচ্ছে? ও এ ভেক্টর। তাহলে সরণ ভেক্টর এবি যখন বের করতেছি, তখন ওবি থেকে ও এ কে আমরা কি করে দিচ্ছি? বিয়োগ করে দিচ্ছি। এবার এটা তো ওবি ও এ, এটা বোঝাই যাচ্ছে ওবি মানে মূলবিন্দুর সাপেক্ষে, ও এ মানেও মূলবিন্দুর সাপেক্ষে। সো মূলবিন্দুটা আমাদের না লিখলেও কোনো সমস্যা হয় না। এখানে আমরা এভাবেও লিখতে পারি এবি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ওকে, এবি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এবার যদি এখানে মান দিয়ে আমরা একটু রিপ্রেজেন্টেশন করি, তাহলে এমনি লেখা যায়। আগে একটু মানগুলো লিখে নিই। ও এ ভেক্টর, যেটাকে লিখলাম আমরা এ ভেক্টর, সেটার নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি হবে? আই প্লাস 2j প্লাস 3k। কারণ এখানে x বলতে i বোঝানো হচ্ছে, y বলতে 2 বোঝানো হচ্ছে, z বলতে 3 বোঝানো হচ্ছে। এই জন্য 1 এর সাথে i, 2 এর সাথে j, 3 এর সাথে k। সেম ভাবে ও বি ভেক্টর বা যেটা বি ভেক্টর, সেটাকে লেখা যায় 2i প্লাস 4j প্লাস 5k। আমরা এখানে কি করতেছি? বি ভেক্টর থেকে এ ভেক্টরকে বিয়োগ করতেছি। তাহলে আলটিমেটলি এ বি ভেক্টর ইকুয়াল টু কি হবে? বি থেকে এ কে বাদ দাও, নর্মাল যোগের মতো। 2i থেকে i কে বাদ দিলে i ক্যাপ প্লাস 4j থেকে 2j বাদ দিলে 2j প্লাস 5k থেকে 3k বাদ দিলে 2k। এই হলো আমার এবি সরণ ভেক্টরটার রিপ্রেজেন্টেশন, নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এবার একটু কমন সেন্স থেকে তোমাদেরকে একটা প্রশ্ন করি। ভাইয়া খেয়াল করে দেখো তো, যখন আমরা এবি ভেক্টর বের করতেছি, এই এবি কথাটার মানে বোঝায় তার ইনিশিয়াল পজিশন ছিল এ আর এন্ডিং পজিশন ছিল বি। আর তখন পরিবর্তন বা সরণ ভেক্টরটা বের করছি কিভাবে? এন্ডিং বি থেকে ইনিশিয়াল এ কে বিয়োগ করে। তো এখন আমি যদি তোমাকে বলি
বি এ ভেক্টরটা তাহলে কিভাবে বের করা হবে? তো নাম দেখেই বুঝতেছো এখানে স্টার্টিং পজিশন হলো বি আর এন্ডিং পজিশন হলো এ। সো এর সরণ ভেক্টরটা বের করার জন্য এন্ডিং পজিশন এ থেকে স্টার্টিং পজিশন বি কে বাদ দিতে হবে। সো অ্যাজ ইউজুয়ালি তোমাকে যদি বলে যে পি কিউ ভেক্টরটা কিভাবে বের করবা, তাহলে তুমি এটা বের করবা কিভাবে, কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর এন্ড সো অন। এভাবে যদি কখনো তোমাকে দুইটা লেটার দিয়ে কোনো ভেক্টর বের করতে বলে তাহলে তোমার বুঝতে হবে এখানে প্রথমটা বোঝায় ইনিশিয়াল, দ্বিতীয়টা বোঝায় এন্ডিং, এন্ড এই সরণ ভেক্টরটা বের করার সময় এন্ডিংটা থেকে ইনিশিয়ালটাকে বাদ দিতে হবে। ওকে, সো এই যে চারটা ভেক্টর আমরা পড়লাম, ফার্স্টে বললাম একক ভেক্টর, এরপরে আয়ত একক ভেক্টর, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর। এই চারটা ভেক্টর হইল আমাদের কতিপয় ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট চারটা ভেক্টর। এরপরে যে ভেক্টরগুলো ওগুলো আমরা সবগুলো দেখবো বটে, তো এগুলো বাকিগুলো এদের মধ্যে এতটা মোর ইম্পর্টেন্ট না, ওগুলো লেস ইম্পর্টেন্ট। সো ওগুলো আমরা এত ডিটেলস দেখবো না, যতটুকু জানার দরকার আমরা ততটুকু দেখবো, কেমন? ওকে, চলো আমরা 5 নাম্বার ভেক্টরটাতে চলে যাই। 5 নাম্বার হলো সদৃশ, লাইক ভেক্টর। 6 নাম্বার হলো বিসদৃশ, আনলাইক ভেক্টর। 7 নাম্বার হলো সমান, ইকুয়াল ভেক্টর। 8 নাম্বার হলো বিপরীত বা ঋণাত্মক, নেগেটিভ ভেক্টর। 9 নাম্বার হলো বিপ্রতীপ বা ব্যতিহার, রেসিপ্রোকাল ভেক্টর। এখন আসো, তো আমি তো ভেক্টরের আলোচনায় মানে আজকের লেকচারের আলোচনায় আমি শুরুতেই বলছিলাম এখানে ভেক্টরগুলোর যে আমরা বিভিন্ন টাইপ পড়বো, আমরা এমন ভাবে আলোচনা করব যেন সিমিলার টাইপগুলো পাশাপাশি থাকে। যেমন একক ভেক্টর যখন পড়ছি তার পাশাপাশি আয়ত একক ভেক্টরটা দেখছি, অবস্থান ভেক্টর যখন আমরা পড়লাম তার পাশাপাশি সরণ ভেক্টরটা দেখলাম। সো এইবার আমরা দেখবো 5টা ভেক্টর, সদৃশ, বিসদৃশ, সমান, বিপরীত, বিপ্রতীপ। এই 5টা ভেক্টরের মধ্যে কিছু সিমিলারিটি আছে। নাম্বার 1 সিমিলারিটি, এই 5টা ভেক্টরের যেটারই কথা বলুক না কেন সেখানে আমাদের সমজাতীয় টার্মটা চলে আসবে। সমজাতীয় এই টার্মটা আমাদের চলে আসবে। আমরা যদি সদৃশ ভেক্টরের কথা বলি, যে দুইটা ভেক্টর সদৃশ হবে তারা সমজাতীয়, কিংবা বিসদৃশ তাদের ক্ষেত্রেও যে দুইটা ভেক্টর বিসদৃশ হবে তারা সমজাতীয়, কিংবা দুইটা ভেক্টর সমান হতে গেলেও তাদেরকে সমজাতীয় হইতে হবে, বিপরীত বা ঋণাত্মক হতে গেলেও সমজাতীয় হইতে হবে। ইনফ্যাক্ট বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর যারা হবে তাদেরকেও সমজাতীয় হইতে হবে। এখন সমজাতীয় জিনিসটা কি? ধরো তোমার একটা স্ট্যাম্প সাইজের ছবি আছে আর তোমার একটা পাসপোর্ট সাইজের ছবি আছে, এই দুটাকে কিন্তু আমরা সমজাতীয় বলবো, কারণ তোমার স্ট্যাম্প সাইজের ছবির মধ্যে যা যা আছে তোমার পাসপোর্ট সাইজের ছবির মধ্যেও কিন্তু ঠিক তাইতেই আছে। কিন্তু তোমার একটা স্ট্যাম্প সাইজের ছবি আর একটা গাধার পাসপোর্ট সাইজের ছবি, এর মধ্যে কিন্তু কোনো সিমিলারিটি নাই, এদেরকে আমরা সমজাতীয় বলতে পারি না। সাইতে সমজাতীয় জিনিসটা বুঝছো, যে সমজাতীয় মানে কোনটা ছোট কোনটা বড় ডাজেন্ট ম্যাটার, একই জাতের কিনা। আচ্ছা, এখন আসো আমরা 1 বাই 1 এদের নিয়ে কথা বলি। তো প্রথমে আমরা কাকে নিয়ে কথা বলতেছি? সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর হতে হলে যে দুইটা ভেক্টর সদৃশ হবে দুটির দিক হবে একই দিকে। যে দুইটা ভেক্টর সদৃশ হবে ওই দুইটা ভেক্টরের দিক হবে একই দিকে। এখানে যে শুধু দুইটাই হবে তা না, দুইয়ের অধিক ভেক্টরও সদৃশ হতে পারে, আমরা দুটি নিয়ে কথা বলতেছি। এখানে মান কোনো ইস্যু না, মান সমান হতেও পারে নাও পারে। মোর ওভার সদৃশ ভেক্টরটা যদি বলা হয় তাহলে এভাবে বলতে হবে, সমজাতীয় দুটি ভেক্টরের
দিক একই দিকে হইলেই তাদেরকে আমরা বলবো সদৃশ ভেক্টর। তাদের মান সমান হইলো নাকি না হইলো ডাজেন্ট ম্যাটার। এক্সাম্পল যদি দেখি, ধরো আমি পূর্ব দিকে একটা বল দেখাইছি, যে বলটা বোঝাচ্ছে 10 নিউটন মানের বল। ওই পূর্ব দিকেই আমি আর একটা বল দেখাইছি যেটা বোঝাচ্ছে 7 নিউটন মানের বল। তো এখানে দুইটাই বল, তার মানে এরা সমজাতীয়, আবার দুইটার দিকও একই দিকে, দুইটাই কিন্তু পূর্ব দিকে। সো এরা সদৃশ ভেক্টর। এখানে মান সমান হইলো কি না হইলো ম্যাটার করে না। এখন সদৃশ ভেক্টরের পাশাপাশি আসো বিসদৃশ ভেক্টর। তাহলে তোমরা বুঝতেই পারতেছো, সদৃশ ভেক্টরে যদি ভেক্টর দুটার দিক একই হয়, তাহলে বিসদৃশ ভেক্টরে দুটির দিক বিপরীত হবে। মানে একটা ভেক্টর যেদিকে ক্রিয়া করবে আর একটা ভেক্টর ঠিক তার বিপরীত দিকে ক্রিয়া করবে। এখানেও সেম কথা, মান সমান হতেও পারে নাও পারে, মান ডাজেন্ট ইস্যু। দিক বিপরীত হইলেই তাদেরকে বলবো আমরা সদৃশ ভেক্টর। আর সমজাতীয় তো হইতেই হবে, এটা তো আমি বলে দিছি, এই 5টা ভেক্টরের জন্য সমজাতীয় কথাটা থাকতেই হবে। তো এক্সাম্পল যদি দেখি, যে ধরো এবার পূর্ব দিকে একটা বল কাজ করতেছে, যে বলটার মান 10 নিউটন। ঠিক বিপরীত দিকে মানে পশ্চিম দিকে একটা বল কাজ করতেছে, যে বলটার মান 7 নিউটন। সো দুটোই বল মানে সমজাতীয়, আবার এদের দিক পরস্পর বিপরীত, একটা পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে, তখনই এদেরকে বলবো আমরা বিসদৃশ ভেক্টর। আচ্ছা, আরেকটু বলি, সদৃশ ভেক্টর হওয়ার সময় দেখো আমি বলছিলাম যে দুইটা ভেক্টরের দিক একই হলে যে সদৃশ ভেক্টর বলবো, এটা যেমন সত্য, দুইয়ের অধিক ভেক্টরের দিক একই দিকে হলেও কিন্তু তারা সদৃশ ভেক্টর। কিন্তু বিসদৃশে জাস্ট দুইটা ভেক্টর নিয়েই কথা বলতে হবে, এখানে দুইয়ের অধিক ভেক্টর নিয়ে কথা বলা যাবে না। আবার আরো একভাবে দেখো তো, আরো একটা জিনিস এখান থেকে বোঝা যায় কিনা, যে যখন সদৃশ ভেক্টর বলতেছি দুইটার দিক একই দিকে, মানে একটা যেদিকে যাবে আর একটা কিন্তু সেদিকেই যাবে। সো দুইটা যখন একই দিকে থাকে তখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, যেটা গত ক্লাসে আমরা মোটামুটি বলছিলাম 0 ডিগ্রি। আর যখন দুটো বিপরীত দিকে থাকবে তখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি। মানে আমরা এটা বলতে পারি যে ভেক্টরগুলো সদৃশ হয় তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর যে ভেক্টর দ্বয় বিসদৃশ হয় তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি। সো সদৃশ বিসদৃশের আলোচনা গেল। এখন আসলে সমান ভেক্টর। সো সমান ভেক্টর বেসিক্যালি সদৃশ থেকেই আসছে, জাস্ট এখানে একটা নতুন শর্ত অ্যাড হবে। সদৃশে আমরা যেমন বলছি দিক একই, সমান ভেক্টরেও আমরা বলবো দিক একই, কিন্তু এখানে এক্সট্রা কন্ডিশনটা কি, সদৃশে আমরা মান নিয়ে অত বোদার ছিলাম না, মান সমান হোক না হোক ডাজেন্ট ম্যাটার, কিন্তু সমান ভেক্টরে যে ভেক্টরগুলো সমান হবে তাদের মান সমান হতে হবে, তাহলেই তাদেরকে আমরা বলবো সমান ভেক্টর। তাহলে সমান ভেক্টরের যদি কখনো ডেফিনিশন জিজ্ঞেস করে তাহলে তুমি কিভাবে বলবো, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের দিক একই দিকে থাকবে এবং মান সমান হবে, তখন তাদেরকে বলবো আমরা সমান ভেক্টর। এক্সাম্পল দেখো, পূর্ব দিকে কোনো একটা বস্তু যাচ্ছে, যে বস্তুটার বেগ ধরলাম 5 মিটার পার সেকেন্ড। ওই একই দিকে আরো একটা বস্তু যাচ্ছে, যে বস্তুটার বেগও 5 মিটার পার সেকেন্ড। সো এখানে দুইটাই বেগ নিয়ে কথা বলা হয়েছে, তার মানে সমজাতীয়, দুইটাই পূর্ব দিকে দিক একই, আবার দুইটা বেগেরই মান হলো 5 মিটার পার সেকেন্ড, এরা হলো সমান ভেক্টর। বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, এটা হলো সমান ভেক্টরের ঠিক উল্টাটা, দিক বিপরীত মান সমান। সেটা নিয়ে মনে হয় আর অত বেশি কিছু বলার দরকার নেই। একটা বস্তু পূর্ব দিকে যাচ্ছে ধরে নিলাম 5 মিটার পার সেকেন্ড বেগে, আর একটা বস্তু ঠিক উল্টা দিকে মানে পশ্চিম দিকে আসতেছে ওই একই বেগ নিয়ে, তখন এই দুইটা বেগকে বলবো আমরা বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। সো এই বেগটাকে যদি আমরা বলি হলো +5, এই বেগটাকে বলা যায় -5। এখানে মাইনাস দ্বারা তার দিকটা বোঝানো হয়েছে, প্লাস দ্বারা যে দিক বোঝানো হয়েছে, মাইনাস দ্বারা ঠিক তার বিপরীত দিকটা বোঝানো হয়েছে। এখানে প্লাস মাইনাস এটা কিন্তু কোনো মান বোঝায় না, এরা বোঝায় দিক। প্লাস দ্বারা যে দিক বোঝানো হয়, মাইনাস দ্বারা ঠিক উল্টাটা। তুমি চাইলে এটাকে প্লাস বলতে পারতা, তখন এটাকে বলতে মাইনাস। আচ্ছা, এবার আসো বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর কি, এখানেও আমরা দুইটা ভেক্টর নিয়ে কথা বলবো। ওই দুইটা ভেক্টরের দিক একই দিকে হবে আর মান হবে পরস্পর উল্টা। এই উল্টা বলতে বোঝায় বেসিক্যালি গৌণিক বিপরীত। গৌণিক বিপরীত মানে
একটা যদি হয় এ আর একটা 1/a, এই জিনিসটাকে বলা হয় গৌণিক বিপরীত। বিপরীত কিন্তু দুই রকমের, একটা যৌগিক বিপরীত, একটা গৌণিক বিপরীত। একটা মান এ আর আরেকটা মান যদি হয় -a, সেটাকে বলা হয় যৌগিক বিপরীত বা যোগের বিপরীত। আর একটা মান যদি এ হয় আর একটা 1/a হয়, তখন সেটাকে বলা হয় গুণের বিপরীত বা গৌণিক বিপরীত। সো বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর হওয়ার জন্য একই দিকে যে দুইটা ভেক্টর কাজ করবে তাদের মান হইতে হবে পরস্পর গৌণিক বিপরীত বা উল্টা। সেটার এক্সাম্পল কিরকম, যে ধরো এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, যে ভেক্টরটা দ্বারা আমি বুঝাইলাম 5i ক্যাপ, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর i ক্যাপ। ওই এক্স অ্যাক্সিস বরাবরই আরেকটা ভেক্টর কাজ করতেছে যেটার মান আমি বললাম 1/5। তাহলে i ক্যাপ দ্বারা বোঝানো হচ্ছে দুইটা ভেক্টর একই দিকে, মানে এক্স অ্যাক্সিসের দিকে কাজ করতেছে, একটার মান 5 আর একটার মান 1/5, কৌণিক বিপরীত। সো এদেরকে বলবো আমি রেসিপ্রোকাল ভেক্টর বা বিপ্রতীপ ভেক্টর। এইখানে মাঝে মাঝে যেটা ভুল হয় আমাদের, দুইটা ভেক্টর ধরো দিয়ে দেওয়া হলো, একটা হলো 5i ক্যাপ এবং আরেকটা ভেক্টর বলা হলো 1/5k ক্যাপ। কোশ্চেন আসবে এই দুইটা ভেক্টর বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর কিনা। সো এখানে মান একটা আর একটার গৌণিক বিপরীত, নো ডাউট, একটা মান 5 আর একটা মান 1/5। কিন্তু i ক্যাপ দ্বারা বোঝায় প্রথম ভেক্টরটা কাজ করতেছে এক্স অ্যাক্সিস বরাবর, আর k ক্যাপ দ্বারা বোঝায় দ্বিতীয় ভেক্টরটা কাজ করতেছে জেড অ্যাক্সিস বরাবর। দিক কি একই হলো? দিক কিন্তু একই হলো না। সো এরা সমজাতীয় হোক, মান পরস্পর গৌণিক বিপরীত হোক, কিন্তু i ক্যাপ আর k ক্যাপ দ্বারা কিন্তু একই দিক বোঝাচ্ছে না, দিক আলাদা। সো এদেরকে কিন্তু আমরা বিপ্রতীপ ভেক্টর বলতে পারবো না। সো এরা বিপ্রতীপ বা ব্যতিহার নয়। এইরকম কোশ্চেন পরীক্ষায় আসলে যেন আমরা ভুল না করি। তো এখানে ছিল আমাদের মোটামুটি আরো 5টা ভেক্টর নিয়ে কথা। তো আমরা টোটাল কয়টা শেষ করলাম? 9টা। এরপরে আমরা পরের ভেক্টর গুলোতে যাই, চলো। 10 নম্বরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো স্বাধীন ফ্রি ভেক্টর। আর এর মতো আমরা আরেকটা ভেক্টর দেখব, পাশাপাশি দেখব। 11 নম্বর সীমাবদ্ধ লোকালাইজড ভেক্টর। এই ভেক্টরগুলোর জন্য সমজাতীয় হতে হবে এরকম কোনো কথা নেই, এই জন্য আমি কন্ডিশনে কোথাও বলিনি যে সমজাতীয় থাকতে হবে। আসলে স্বাধীন ভেক্টরটা কি? স্বাধীন ভেক্টর হলো যে ভেক্টরের আদি বিন্দু, মানে যেটা স্টার্টিং পয়েন্ট, ইচ্ছা মতো নির্ধারণ করা যায়। সেটা হলো স্বাধীন ভেক্টর। মানে তোমাকে আমি বললাম, ধরো তোমাকে আমি বললাম যে 5 নিউটন পূর্বমুখী একটা বল দাও। এখানে আমি তোমাকে বলের মানটা বলে দিছি 5 আর দিকটা বলে দিছি পূর্বমুখী, কিন্তু কোথা থেকে শুরু করবা তুমি এটা কি বলছি। কেউ চাইলে আমার এই ক্লাসরুমে পূর্ব দিকে দাঁড়াইতে পারে, 5 নিউটন বল দিতে পারে। আবার কেউ চাইলে তার বাসায় গিয়ে পূর্ব দিকে দাঁড়ায় 5 নিউটন বল দিতে পারে। আবার কেউ চাইলে একটু ঢাকায় গিয়ে পূর্ব দিকে দাঁড়ায় 5 নিউটন বল যেতে পারে। আর যাদের বাবার অনেক টাকা, যারা পশ ব্যাপার সেবা, তারা চাইলে প্লেনে করিয়ে সিঙ্গাপুর যাবে, সিঙ্গাপুর গিয়ে পূর্ব দিকে দাঁড়ায় 5 নিউটন বল দিবে। হোয়াট এভার ইট ইজ, আমাকে বলছে পূর্ব দিকে 5 নিউটন বল দাও, আমি কোথা থেকে পূর্ব দিকে দাঁড়ায় 5 নিউটন বল দেবো, ইটস আপ টু মি। সো তাহলে এই যে বলা হলো 5 নিউটন পূর্বমুখী বল, এটার স্টার্টিং পয়েন্ট কি ফিক্স করে দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। সো এই ভেক্টরগুলোকে বলা হয় স্বাধীন বা ফ্রি ভেক্টর। তাহলে সীমাবদ্ধ বা লোকালাইজড ভেক্টরটা কি হবে? যে ভেক্টরের আদি বিন্দু পূর্ব নির্ধারিত। পূর্ব নির্ধারিত এই কথাটার মানে কিন্তু পূর্ব দিকে নির্ধারিত না। পূর্ব নির্ধারিত মানে হইল আগে থেকেই ফিক্সড করা থাকে। সেটাকেই বলি আমরা সীমাবদ্ধ ভেক্টর। এর এক্সাম্পল খুব সুন্দর, দুটো এক্সাম্পল আছে।
এর একটা এক্সাম্পল বলা যায় অবস্থান ভেক্টর। কারণ যখনই অবস্থান ভেক্টর কথাটা বলা হয় তখনই কিন্তু আমাদের মস্তিষ্কে চলে আসে যে এখানে কোনো বিন্দুর অবস্থান আমরা মাপবো কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে। তার মানে মূল বিন্দু হইল আদি বিন্দু। যে বিন্দুরই অবস্থান ভেক্টর বের করতে বলুক না কেন তার আদি বিন্দুটা হলো মূল বিন্দু। তার মানে আদি বিন্দুটা আগে থেকেই ফিক্স করা। এরপরে যদি তোমাকে বলা হয় ওজন বল বা ওজন, কোন বস্তুর ওজন, এই কথাটা বললেই মনে হয় সেটা কোথা থেকে কাজ করে? ভার কেন্দ্র থেকে কাজ করে। তার মানে ওজন কথাটা বলার সাথে সাথে এটা মাথায় চলে আসে ভার কেন্দ্রটা হবে আমার আদি বিন্দু। এই যে অবস্থান ভেক্টর, ওজন বল, এগুলো বলার সময় আদি বিন্দু তোমাকে বলে দেখ না দেখ, এগুলো কিন্তু অলরেডি ফিক্স করা থাকে যে অবস্থান ভেক্টরের আদি বিন্দু হইতে হবে মূল বিন্দু, ওজন বলের আদি বিন্দু হইতে হবে ভার কেন্দ্র। সেই যে আদি বিন্দু আগে থেকে যাদের ফিক্স করা থাকে তাদেরকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। সেই ছিল আমাদের স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর নিয়ে কথা। 11টা গেল। এবার আসো নাম্বার 12। নাম্বার 12 আমরা যেটা নিয়ে কথা বলবো শূন্য বা নাল ভেক্টর। এটা নিয়ে কিছু কথা আছে। নাম্বার 1 কথা, যে ভেক্টরের মান ইকুয়াল 0 সেটাই হলো শূন্য ভেক্টর। এটা একটু কমন সেন্স, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। এবার আমরা 1 নাম্বার ক্লাসে একটা কথা বলছিলাম না যে সরণ মানে কি বোঝায়? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যকার সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব। তাহলে আমি একটু সার্কুলার পথ দেখাচ্ছি। ধরো কোনো একটা বস্তু, এই যে একটা পজিশন এ, এখান থেকে শুরু করে পুরো সার্কেলটা ঘুরে আবার যদি ওইখানেই আসে, তার মানে এই বিন্দুটাই তার জন্য আদি বিন্দু, আবার এই বিন্দুটাই তার জন্য শেষ বিন্দু যদি হয়, তাহলে এই আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে কি কোনো দূরত্ব আছে? নাই। তাহলে এই সিচুয়েশনটায় আমি সরণের মান কত বলে দেব? 0 না? তো সরণের মান যখনই 0 বলে দিলাম তার মানে এটা বোঝাচ্ছে শূন্য ভেক্টর। তো এখান থেকে বেশ কিছু কথা বলা যায়। নাম্বার 2, যে যখন আমি শূন্য ভেক্টর নিয়ে কথা বলতেছি তখন আদি বিন্দু এবং শেষ বিন্দুটা বেসিক্যালি একই বিন্দু। তাহলে শূন্য ভেক্টরের আদি বিন্দু ও শেষ বিন্দু একই বিন্দু। এবার আসো নাম্বার 3, শূন্য ভেক্টরকে 0 এর উপরে ক্যাপ, এটা দ্বারা প্রকাশ করা হয়। এন্ড নাম্বার 4, শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নাই। যেমন এই মার্কারটাকে কেউ যদি পূর্ব দিক থেকে 10 নিউটন বলে টানে আর কেউ যদি পশ্চিম দিক থেকে 10 নিউটন বলে টানে, তাহলে এর উপর নিট বল হয়ে যাবে 0। আর যখন এই নিট বল 0 হবে সেটাকে বলবো শূন্য ভেক্টর। তো এই যে শূন্য ভেক্টরটা পাইছি, এমনি এমনি পাইছি? অবশ্যই না। এদিকে 10 নিউটন, এদিকে 10 নিউটন। সো এট এ টাইম দিকটা কি একাধিক দিকে আসে না? আবার ধরো এই মার্কারটাকে একজন পূর্ব থেকে টানতেছে 10 নিউটন বলে, একজন পশ্চিম থেকে 10 নিউটন বলে, একজন উত্তর থেকে 10 নিউটন বলে, একজন দক্ষিণ থেকে 10 নিউটন বলে, তাও কি আলটিমেটলি এটা কোনো দিকে যাবে? যাবে না। কার উপর? কারণ তার উপর নিট ফোর্সটা কত হয়ে গেছে? 0। আর নিট ফোর্সটা 0 কি একদিকের কারণে হয়েছে নাকি 4টা দিকের কারণে নিট ফোর্স 0 হয়েছে? ডেফিনেটলি 4টা দিকের কারণে। সো কোনো কিছুর উপর যখন নিট ভেক্টরের মানটা 0 হয় ওটা অবশ্যই একটা দিকের কারণে হয় না, এট এ টাইম একাধিক দিকের কারণে হয়। এজন্য বলা হয় শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই। শূন্য ভেক্টরের নির্দিষ্ট দিক নেই। ব্যাস, এই ছিল আমার শূন্য ভেক্টর। এন্ড শূন্য ভেক্টর রিলেট করে এরকম আরেকটা জিনিস। 13 নম্বর, সঠিক ভেক্টর, ইংরেজি প্রপার। জাস্ট শূন্য ভেক্টরের উল্টাটা, যেসব ভেক্টরের মান 0 নয়, এক কথাই শেষ।
যেসব ভেক্টরের মান শূন্য নয় তারা সবাই হলো সঠিক ভেক্টর। এবার নাম্বার 14 নম্বরে আমরা সমরেখ ভেক্টর নিয়ে কথা বলবো। সমরেখ কোলিনিয়ার ভেক্টর। সমরেখ ভেক্টরটা হলো, এখানে এত ডেফিনেশনের কিছু নাই, একদম সরাসরি আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি নিই। ধরো এটা একটা রেখা, এই রেখায় এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ভেক্টর কাজ করতেছে, যেটা বোঝাচ্ছে 5 মিটার পার সেকেন্ডের একটা বেগ। এখান থেকে শুরু করে এই পর্যন্ত আর একটা ভেক্টর কাজ করতেছে, এটা বোঝাচ্ছে 10 নিউটন মানের একটা বল। আবার এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আর একটা ভেক্টর কাজ করতেছে, যেটা বোঝাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারের একটা ত্বরণ। তাহলে এই যেখানে তিনটা ভেক্টর, একটা 5 মিটার পার সেকেন্ড বেগ, একটা 10 নিউটন বল, একটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, এরা সবাই একই রেখায় কাজ করতেছে না? তো এদেরকে বলা হয় সমরেখ ভেক্টর। এন্ড দেখো এখানে কি আমি একই জাতের জিনিস নিছি? না। তার মানে সমরেখ ভেক্টর বলতে তাদেরকেই বোঝায় যারা একই রেখায় কাজ করে, তারা সমজাতীয় হইলো না, তাদের মান সমান হইলো না না হইলো, এসব কোনো কিছু ইস্যু না। আরেকটা এক্সাম্পল এখানে দেখি। এবার ধরো একটা রেখা দিলাম, এই রেখায় এইটা একটা ভেক্টর কাজ করতেছে, যেটা বোঝাচ্ছে 10 নিউটন বল। আবার অপোজিট ডিরেকশনে আরেকটা ভেক্টর কাজ করতেছে, যেটা বোঝাচ্ছে 20 নিউটন বল। এই যে 10 নিউটন আর 20 নিউটন বল, এরাও কি একই রেখায় কাজ করতেছে না? কিন্তু দিকটা কি তাদের সেম? দিকটা কিন্তু সেম না। তো সমরেখ ভেক্টর মানে একটা রেখায় কাজ করলেই হইলো, তাদের দিক একই হইলো কি হইলো না, দিক বিপরীত হইলো কিনা, একই জাতের হইলো কিনা, মান সমান হইলো কিনা, এগুলো কোনো কিছুই এখানে ম্যাটার করে না। জাস্ট একটা রেখায় কাজ করলেই তাদেরকে বলবো আমরা সমরেখ ভেক্টর। এখানে জাস্ট এতটুকু মনে রাখো, এই ভেক্টরগুলো যে রেখায় কাজ করে সেই রেখাটাকে বলা হয় ধারক রেখা। সো এটাই আমরা শুধু বলে দিতে পারি এখানে, সমরেখ ভেক্টরগুলোকে ধারণকারী রেখা হলো ধারক রেখা। সমরেখ ভেক্টরগুলোকে ধারণকারী রেখা হলো ধারক রেখা। ব্যাস, এই গেল 14 নম্বর। এবার নাম্বার 15। এখন আমরা একটু সমতলীয় ভেক্টর দেখব। নাম্বার 15, সমতলীয়, এর ইংরেজি হলো কোপ্ল্যানার, একই প্লেনে থাকবে, কোপ্ল্যানার ভেক্টর। এক নম্বর কথা, দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে থাকে তাহলে তারা সমতলীয়। দুই বা ততোধিক ভেক্টর একই সমতলে থাকলে তাদেরকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। যেমন ধরো আমি একটা টেবিল তোমাকে ধরো আঁকায় দিলাম, এটা ধরো কোনো একটা টেবিল। তাহলে এই যে উপরের অংশটা, এটা টেবিলের উপরের তলটা বোঝাচ্ছে না? এই উপরেরটা দ্বারা বোঝাচ্ছে কিন্তু টেবিলের উপরের তলটা। এই তলে ধরো এদিকে একটা ভেক্টর কাজ করতেছে, যেটা এ ভেক্টর, এদিকে একটা ভেক্টর কাজ করতেছে, যেটা বি ভেক্টর, এদিকে একটা ভেক্টর কাজ করতেছে, এটা সি ভেক্টর, হোয়াট এভার। এই ভেক্টর তিনটা কোন দিকে কাজ করলো, সমজাতীয় হইলো কিনা, মান কি হলো, ডাজেন্ট ম্যাটার, তারা একটা তলেই কাজ করতেছে। তো টেবিলের ঠিক উপরের যে তলটা তার উপরে কাজ করতেছে, তার মানে এই ভেক্টর তিনটা হলো সমতলীয় ভেক্টর। এখন আসলে সমতলীয় ভেক্টর নিয়ে একটু কথা আছে। ধরো এখানে দুইটা ভেক্টর, আমি ভেক্টর দুটোকে যদি এভাবে নেই আর তলটা যদি নিচে চিন্তা করি, তাহলে কি এরা একই তলে থাকতেছে না? এটা সমতলীয় ভেক্টর। আবার আমি দুটো ভেক্টরকে যদি এভাবে নিই আর বোর্ডটাকে যদি আমি তল চিন্তা করি, তাও কি তারা একই তলে থাকতেছে না? সেটাও সমতলীয় ভেক্টর।
আবার আমি যদি দুটো ভেক্টরকে একটু বাঁকা করে নেই, নিয়ে যদি আমি এইখানে একটা তল চিন্তা করি, তাও কি তারা সমতলীয় ভেক্টর কিনা? অবশ্যই, কারণ তারা একই তলে কাজ করতেছে। সো দুটো ভেক্টরকে যেভাবেই নেওয়া হোক না কেন তারা সব সময় সমতলীয় ভেক্টর। এর জন্য 2 নম্বরে আমরা এই কথাটা বলতে পারি, দুটি ভেক্টর সর্বদা সমতলীয়। কিন্তু 2 এর অধিক ভেক্টরের বেলায় কি ঘটনা ঘটবে? ধরো আমি 3টা ভেক্টর নিচ্ছি, এই যে 3টা ভেক্টর আমি নিলাম, সেই 3টা ভেক্টরকে আমি যখন এইভাবে বোর্ডের মধ্যে নিচ্ছি, আর বোর্ডটাকে আমি যখন তল চিন্তা করতেছি বোর্ডটাকে, তখন এটাও বোর্ডের তলে আছে, এটাও বোর্ডের তলে আছে, এটাও বোর্ডের তলে আছে, তখন কিন্তু তারা সমতলীয়। কিন্তু আমি এবার একটু বিটলামো করে একটা ভেক্টরকে উপরে দিয়ে দিলাম, তাহলে খেয়াল করো তো, এই দুইটা ভেক্টর বোর্ডের তলেই আছে, তারা সমতলীয়। কিন্তু এই ভেক্টরটা কি বোর্ডের তলে আছে নাকি তলের সাথে লম্ব বরাবর আছে? দেখেই বোঝা যাচ্ছে তলের সাথে লম্ব বরাবর আছে। তাহলে আমরা যখন 2 এর অধিক ভেক্টর নিচ্ছিলাম, তখন তারা কখনো হচ্ছিল সমতলীয়, আবার কখনো তারা সমতলীয় নয়। সেই কথাটা আমরা 3 নম্বরে লিখব। 2 এর অধিক ভেক্টর সমতলীয় হতেও পারে, নাও পারে। ওকে, তো মোটামুটি আমরা আমাদের লেকচারের একদম শেষ পর্যায়ে চলে আসছি, আর মাত্র 2টা আছে। নাম্বার 16, এইখানে আমরা কথা বলবো হইল অক্ষীয় ভেক্টর নিয়ে। অক্ষীয়, এক্সিয়াল ভেক্টর। এক্সিয়াল ভেক্টর হলো তারাই যারা ঘূর্ণনের সাথে রিলেটেড। একদম সোজা সাপটা কথা, ঘূর্ণন রিলেটেড ভেক্টর অক্ষীয় ভেক্টর, এন্ড এদের দিক হইল ঘূর্ণন অক্ষ বরাবর। দিক হলো ঘূর্ণন অক্ষ বরাবর। দিকটা বের করা হয় ডানহাতি স্ক্রু নিয়ম অনুযায়ী। ডানহাতি স্ক্রু নিয়মে দিক বের করা হয়। ডানহাতি স্ক্রু নিয়মটা কি? যদি একটা ভেক্টর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে, তাহলে তার দিক হবে লম্ব বরাবর উপরের দিকে। আর ওই ভেক্টরটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে তার দিক হবে লম্ব বরাবর নিচের দিকে। এটাই হলো ডানহাতি স্ক্রু নিয়ম। আমরা একদম ডান হাত দিয়ে বুঝাই দিই। সেটা কিন্তু আমার ডান হাত, রাইট? আমি বুড়ি আঙ্গুলটাকে যদি লম্ব বরাবর উপরের দিকে রাখি, তাহলে কি এই ডান হাত থেকে কোনোভাবে আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাইতে পারবো? কোয়াইট ইম্পসিবল। কিন্তু আমি দেখো তো খুব সহজে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইতে পারতেছি না। এটাই হলো ডানহাতি স্ক্রু নিয়ম। আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে চাই, তাহলে বুড়ি আঙ্গুলটা থাকে উপরের দিকে, আর এইটাই আমার দিক নির্দেশ করে। তাই বলা হয়েছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘোরা হবে, তখন দিক হবে লম্ব বরাবর উপরের দিকে। এখন বাবা, তুমি বুড়ি আঙ্গুলটাকে নিচের দিকে ঘোরো তো, তখন কিন্তু তুমি আবার অ্যান্টি ক্লকওয়াইজ হাতটাকে ঘুরাইতে পারবে না। তুমি তখন হাতটাকে ঘুরাবা কোন দিকে? ক্লকওয়াইজ। সো যখন ক্লকওয়াইজ ঘুরানো হচ্ছে, তখন দিকটা কোন দিকে হচ্ছে? লম্ব বরাবর নিচের দিকে। এটাই হলো ডানহাতি স্ক্রু নিয়ম। সো পোলার ভেক্টর হলো ওইটাই যেটা ঘূর্ণনের সাথে রিলেটেড, বা যেসব ভেক্টর ঘূর্ণনের প্রভাব ব্যাখ্যা করে তাদেরকে বলা হয় পোলার ভেক্টর। এদের দিক ঘূর্ণন অক্ষ বরাবর। ঘূর্ণন অক্ষ মানে এই অক্ষটাকে কেন্দ্র করেই সে হয় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, কিংবা এই অক্ষটাকে কেন্দ্র করেই ক্লকওয়াইজ ঘুরতেছে। সো সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরুক আর ক্লকওয়াইজ ঘুরুক, দিকটা হচ্ছে কোন বরাবর? যে অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে সেই অক্ষ বরাবর দিক হচ্ছে। এই জন্য বলা হয়েছে দিক হলো ঘূর্ণন অক্ষ বরাবর, আর এই দিকটা বের করা হয় ডানহাতি স্ক্রু নিয়মে। সো অক্ষীয় ভেক্টরের যদি কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে অক্ষীয় ভেক্টরের এক্সাম্পল গুলো হলো এরকম: কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, টর্ক, এরপরে কৌণিক বেগ,
এগুলো হইল অক্ষীয় ভেক্টরের উদাহরণ, মানে যারা ঘূর্ণনের সাথে রিলেটেড বা ঘূর্ণনের সাথে রিলেট করে। অক্ষীয় ভেক্টরের পাশাপাশি আরেকটা, যেটা আমাদের আজকের লেকচারের লাস্ট পড়া 17 নম্বর, পোলার ভেক্টর, এর ইংরেজিও পোলার, জাস্ট অক্ষীয় ভেক্টরের উল্টাটা। যেসব ভেক্টর ঘূর্ণনের প্রভাব ব্যাখ্যা করে না বা যারা ঘূর্ণন রিলেটেড না, যেসব ভেক্টর ঘূর্ণনের প্রভাব ব্যাখ্যা করে না বা ঘূর্ণন রিলেটেড না, তারাই হলো পোলার ভেক্টর। এক্সাম্পল কি হতে পারে? বল, এরপরে রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, এটসেট্রা। এগুলো কোনোটাই ঘূর্ণনের সাথে রিলেট করে না, সো এই জিনিসগুলোকে আমরা বলে থাকি পোলার ভেক্টর। ওকে, তো এই ছিল আমাদের 2 নাম্বার লেকচারে। এই 2 নাম্বার লেকচারের টপিক আমাদের বেসিক্যালি একটাই ছিল, 3 নাম্বার টপিক, কিন্তু এই টপিকে আমরা অনেকগুলো ভেক্টর নিয়ে আলোচনা করছি। এন্ড এই যে 2টা লেকচার আমরা পড়লাম, এই লেকচার 2টাতে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল না, কারণ এই 2টা লেকচার হলো ভেক্টরের একদম বেসমেন্ট লেভেলের লেকচার। এইখানে আমাদের অত ম্যাথমেটিক্যাল কোনো আলোচনা নাই। আমরা নেক্সট লেকচার থেকে ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। ওখানে আমরা বিভিন্ন সূত্র, ডেরিভেশন দেখব, সূত্র কোথা থেকে আসছে সেগুলো দেখব, এবং পাশাপাশি আমরা বেশ কিছু ম্যাথ সলভ করব। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।